প্রিয় দেশবাসী, এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের। যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি, কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে, তারা ফায়দা উঠেছে। আর তারাই যদি সংখ্যা লঘু বলে কিছু থাকে, তাদের সর্বনাশ এই দলটি করেছে। তাকে জায়গা জমি দখল করা হইতে পারে, ইজ্জতের উপরে হাত দেওয়া, সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, হায়নার মতো এই কাজগুলো তারাই করেছে। তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলামপন্থীদের উপর। যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর উপর ঈমান রাখে, তারা কখনো কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না, কোনো মানুষের জীবন নিয়ে কাঙ্ক্ষা করে না, কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না, কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না। আমরা দাবি জানিয়েছিলাম, জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম 13 সালে, যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে দেওয়া হয়, আমরা তার তদন্ত দাবি করছি। এই তদন্ত করবে জাতিসংঘ, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা চাই 72-এর 10 জানুয়ারি থেকে শুরু করে 24-এর, এখন নতুন করে আবার বলছি, 24-এর 5 আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অঘটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক, তার শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। সেই শ্বেতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই, দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই, আমাকেও যেন ক্ষমা করা না হয়। আমরা তারাই জাতির সর্বনাশ করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বরাবরে লাগিয়ে দিয়ে। সম্মানিত ভাইয়েরা, এবারকার এই পরিবর্তন বিপ্লব অভ্যুত্থানের পরে 4 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, পুলিশ ফাংশন করে নাই, বিজিবি ঘর থেকে বের হয় নাই, আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মহড়া দিয়েছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, বাংলাদেশে এই 4 দিন বড় কোনো অঘটন ঘটে না। কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। এই জন্য এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল এই 4 দিন সরকার। তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে। জামাত ইসলাম, অন্যান্য ইসলামী দল, মাদ্রাসার ছাত্র, অন্যান্য দেশপ্রেমিক দল সেই 4 দিন সমস্ত মন্দির, মঠ, প্যাগোডা, চার্চ সবগুলো পাহারা দিয়েছে, যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে। এরপরে দুর্গাপূজা যখন আসলো, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো। আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম, পূজা আপনারা নির্বিঘ্নে করবেন, আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব। তারা তাদের পূজা করেছেন, আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি। আবার যে জায়গায় তারা প্রয়োজন মনে করেন না, ওখানে আমরা যাই নাই, যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি, প্রশাসনকে সহযোগিতা করেছি। তবে আমরা চাই না নির্দিষ্ট কোনো ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে, একটা অনুষ্ঠান আসবে, সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে, এটা আমরা চাই না। যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয়, মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না। আমরা সেই সামাজিক নিরাপত্তা বজায় দেখতে চাই। আমার সম্মানিত ভাইরা, মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ, গুঞ্জন, অনেক বিভক্তির কথা, অনেক বিষ ছড়ানোর কথা আমরা শুনেছি। আমি প্রশ্ন করতে চাই, যারা এই চেতনার কথা বলেন, সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে, দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন। একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি। আপনাদের চেতনা কোথায় ছিল? এই বিজয় কি বাংলাদেশের না ভারতের? আপনারা বলুন, এই বিজয় বাংলাদেশের না ভারতের? বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের করে দাবি করে, আপনারা চুপ কেন? আপনাদের চেতনা কোথায় যায় তখন? সীমান্তে যখন ফেরানের লাশ ঝুলে থাকে, আপনাদের চেতনা তখন কোথায় থাকে? দিনের পর দিন যখন নিরীহ মানুষকে বর্ডারে হত্যা করা হয়, তখন আপনাদের মধ্যে আওয়াজ বের হয় না। বরঞ্চ আপনাদের একসময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল, সীমান্তে যারা বাংলাদেশি মারা যায় তারা দুষ্কৃতকারী। লজ্জা
লজ্জা, জাতীয় লজ্জা। আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান, কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধ রেখেছেন। চিরতরে জনগণের কাজে লাগাতে হবে। ঠাকুরগাঁ জেলা, আমি এখানে খবর নিলাম, এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নেই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই। এই ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয়ে থাকে তাহলে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সহজ যদি নাও পারে, আগামী 1 থেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁ যেন ওইটা থেকে বাদ না হয়। অন্তত একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন, আপনারা সিদ্ধান্ত নেন, কার্যক্রম শুরু করেন। নির্বাচিত সরকার সেটা পালন করবে। বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে। আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যেমনি এক জেলায় চলে যায় আর বাকি জেলা বঞ্চিত থাকে, এটা আমরা চাই না। আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলাকে তার অধিকার ফিরে পায়। তার জন্য একটা নির্দেশের নিশ্চয়তা বিধান করতে হবে, সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার। যদি ন্যায় বিচার কায়েম হয়, অধিকার কাউকে চাইতে হবে না, এটা রাষ্ট্রের দায়িত্ব, যার অধিকার তার ঘরে পৌঁছে দেবে। আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন, আমি তো দাবি পেশ করলাম, ইনশাল্লাহ আমাদের কাছে এখনো দাবি পেশ করা লাগবে না। আমরা ওয়াদাবদ্ধ, আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ। অন্য কেউ যদি সরকার গঠন করে, যদি আপনাদের সেই দাবি উপর থেকে যায়, আপনারা যখন দাবি করবেন, আওয়াজ করবেন, আপনাদের হাতের সাথে হাত মিলিয়ে আমরাও আওয়াজ করবো ইনশাআল্লাহ। ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব, তারপরে আমরা দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা শুধু ঠাকুরগাঁর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য এত নীতি হওয়া উচিত। প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে, সেখানে উন্নয়নের সমস্ত জোয়ারকে পানি ওখানে ডাকতে লাগবে, এটা আমরা চাই না। যিনি প্রধানমন্ত্রী হবেন, দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে, তার সম্মান করে হবে, তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবে। মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না, সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশের তার যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবে। এইভাবে যদি ইসলামের ভিত্তিতে দেশ চলে, ইনশাআল্লাহ এই দেশ আগামীকার বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে। আমরা হাসিনা রোল মডেলের কথা বলছি না, সেই রোল মডেলের 26 লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে ওইটা না, আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি। সেই বাংলাদেশ আমরা করতে চাই, আপনারাও সেই বাংলাদেশ চান। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে শিশু, বৃদ্ধ, আবাল, বনিতা, নারী, পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? শিওর? বুঝে শুনে হাত তুলেছেন, আওয়াজ দিচ্ছেন, মুবারকবাদ। সংগ্রাম আমাদের শেষ হয়নি, আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমাদের যুদ্ধ মানবতার মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আমরা একটা বৈষম্যহীন দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই, অবৈধ দখলদার মুক্ত দেশ চাই, দুর্নীতি মুক্ত দেশ চাই, ঘুষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই, আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন, দেশের কল্যাণে কাজ করতে দেখেন, দিনের কল্যাণে কাজ করতে দেখেন, আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই, আমরা যেন আপনাদের একটু দোয়া পাই, আপনাদের একটু সহযোগিতা পাই, ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই, আপনাদেরকে যেন সাথে পাই। যদি কোনো অন্যায় করতে দেখেন, আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ উঠে, আপনারা যেন আমাদের সমালোচনা করেন, আপনারা যেন আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন।
যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দোয়া ভালোবাসা আমাদের সাথে থাকে, আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তাআলার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সামনের বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ।